3.6 যে সমস্ত কনসেপ্ট গুলো আছে, মানে 3.6 অধ্যায়টা একদিক থেকে সহজ, কারণ তুমি একটা করে ফর্মুলা বা একটা করে কনসেপ্ট শিখবা, দেখবা ওই টাইপের অঙ্কগুলো তুমি করে ফেলতে পারতেছো। তো এখানে নতুন কিছু কনসেপ্ট আমরা শিখবো, বাট এগুলো সবগুলোই সহজ তুলনামূলক। আর 3.5-এ আমরা অনেক অঙ্ক করছি তুলনামূলক ভাবে। 3.6 এসে আমাদের অত অঙ্ক করতে হবে না, এখানে তোমাকে নিয়মগুলো শিখতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে বোর্ড পরীক্ষায় দেখা যায় যে অঙ্কগুলো তুমি হুবহু পাবে না। সো এই জন্য যেহেতু সরাসরি বই থেকে প্রশ্ন আসার প্রবণতাটা কম, এই জন্য তোমাকে নিয়মগুলো পার্টিকুলারলি ভালোভাবে শিখতে হবে, এবং সেই নিয়মের দুইটা চারটা যে কটা অঙ্ক তুমি পারো তোমাকে প্র্যাকটিস করতে হবে। তাহলে প্রথমে আসো টাইপ 1-এ যে অঙ্কগুলো আছে। আচ্ছা, এখানে বলছে তিনটা অঙ্ক আছে আর কি, 1, 2, 3। প্রথমে হচ্ছে ছেদবিন্দু নির্ণয়। দুইটা সরলরেখার সমীকরণ সমাধান করলে ছেদবিন্দু পাওয়া যায়, আর ক্যালকুলেটরে এটা সরাসরি বের করা যায়। তা আমার মনে হয় যে এইটা আলাদাভাবে দেখানো দরকার আছে। সমাধান তোমরা পারো না? যে কোনো ভাবে করলেই হবে, প্রতিস্থাপন, অপনয়ন। 1 নম্বর অঙ্ক খেয়াল করো, যে সমীকরণগুলো দেওয়া আছে সমাধান করে ছেদবিন্দু বের করতে পারবা কিনা। প্রশ্ন দেখো আর বলো, ঝটপট বলো। একটা দেখাই দেন স্যার। এইগুলা জ্ঞানমূলক প্রশ্নে অনেক সময় থাকে, এমসিকিউতে পাবা। আবার কোন অঙ্কের মানে একটা অংশে গিয়ে দেখা যাবে তোমাকে ছেদবিন্দু বের করতে হচ্ছে। তো যেমন ধরো 1 নম্বর যেটা আছে, 1-এর 1, তোমার সমীকরণ দেওয়া আছে 3x = 4y - 1, এটা একটা সমীকরণ। আরেকটা সমীকরণ হচ্ছে 5y - 6x = 8। এখন এদের ছেদবিন্দু মানে হচ্ছে সমাধান করে এক্স এবং ওয়াই এর মান বের করা। এখন সমাধানের অনেকগুলো মেথড আছে, অনেকগুলো প্রসেস আছে। যে কোনো মেথডে বা প্রসেসে আমরা করতে পারি। আমরা যদি প্রতিস্থাপন করি, প্রতিস্থাপনের ক্ষেত্রে এখানে আমরা সহজে করতে পারবো। যেমন 3x, এখান থেকে চাইলে এক্স এর মান বের করে এখানে বসাইতে পারো, অথবা এই 3x এর মানই আমরা এখানে বসাই দিতে পারবো। কিভাবে? 5y - 2 × 3x = 8। তাহলে 5y - 2 × 3x এর মান হচ্ছে 4y - 1 = 8। এখান থেকে আমাদের y এখন চলে আসবে। তাহলে 5y মাইনাস 8y, মাইনাসে মাইনাসে +2 = 8। বা 5টা থেকে 8টা যদি চলে যায় তাহলে -3y = 8 - 2, বা -3y = 6। সুতরাং y = -2। এখন এই y এর মানটা এখানে বসাইলেই তুমি কি পাবা? x এর মান পেয়ে যাবা। তাহলে 3x = 4 × -2 - 1, বা 3x = -8 - 1, 3x = -9। সুতরাং x = -3। তাহলে আমাদের ছেদ বিন্দু -3 - 2। এখন বলো, এই জিনিসটা কি কঠিন ছিল? হ্যাঁ স্যার। হ্যাঁ। তো তোমাদের ইন্টারমিডিয়েটের একটা বিষয় যেটা যেটা তোমরা করো না, এটা তোমাদের করতে হবে। সেটা হচ্ছে যে নতুন কোনো একটা অধ্যায় ধরো টিচার শুরু করবে, সেটা ক্লাসে হোক প্রাইভেটে হোক, তার আগে তোমরা মানে ওই জিনিসটা দেখো না, দেখে আসলে কি আছে, এটা আমি পারি কিনা, বা এটা কেমন, সহজ না কঠিন। এই জিনিসটা তোমরা দেখলে তোমরা নিজেরাই পারতা। কারণ এই সমাধান করার কাজ এটা তো ক্লাস 8-এ শিখছো। ইভেন এখন মনে হয় তার আরো মানে তার আগের ক্লাসগুলোতেই দেখা যায়, পাওয়া যায়। তো খুব সহজ জিনিস, এই জন্য একটু ঘেটে ঘুটে দেখতে হবে যে আমি কি পড়তেছি, কি আছে এই অধ্যায়ে। তো কম করে হলেও, মানে তোমরা যারা ম্যাথ ধরো কম পারো, সেও কম করে হলেও একটা অধ্যায়ের 20% ম্যাথ করতে পারবা, শুধুমাত্র তোমার আগের কনসেপ্ট গুলো দিয়ে। তুমি 9-10-এ যা শিখছো, এর আগের অধ্যায়গুলোতে যা শিখছো, তার উপর ভিত্তি করে দেখবা যে কম করে হলেও 20% তুমি নিজে থেকেই পারতেছো। তারপরে গিয়ে তোমার হয়তো হয়তো ধরো একটু স্টাডি করতে হবে, টিচারের হেল্প লাগবে, প্রাইভেট ক্লাস সবকিছু মিলে। তো এই জন্য সেলফ স্টাডি এইটা ভালো করার জন্য গুরুত্বপূর্ণ। আর বিশেষ করে ফার্স্ট ইয়ারে তোমরা যারা আছো, তোমাদের জন্য কিন্তু
মানে খুব ভালো বিপদ অপেক্ষা করতেছে যদি শিক্ষামন্ত্রী তার মানে বক্তব্য অনুযায়ী কাজ করে। তো তোমাদের কিন্তু এইচএসসির পরে গ্যাপটা থাকবে অনেক কম, যেটা এখন এবার যারা ওরা ধরো মোটামুটি একটা গ্যাপ পাচ্ছে এর আগের বছরগুলোতে পাইছে। তো আলাদাভাবে অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়ার যে বিষয়টা, এটা তোমাদের ক্ষেত্রে কিন্তু চ্যালেঞ্জিং হবে। কারণ তোমাদের এখন থেকেই পড়তে হবে, একটু গভীরে গিয়ে অ্যাডমিশনের প্রশ্নগুলো সলভ করা। মানে অ্যাডমিশন জিনিসটা মাথায় রেখে যদি এখন থেকে না পড়ো, তাহলে চান্স পাওয়া টাফ হয়ে যাবে। আবার যারা নিয়মিত পড়বা তারা দেখা যাবে অনেক কম পারফর্ম করেও কলেজে হয়তো তুমি কখনো ফার্স্ট হও নাই, কখনো বেশি নাম্বার পাও নাই, অ্যাডমিশনে গিয়ে ঠিকই ভালো করে ফেলবে। সো এই বিষয়টা তোমাদের ইয়ার থেকে দেখবা ডিপেন্ড করবে এইচএসসি তে কারা ভালোভাবে পড়ছে, তাদের চান্স পাওয়ার হারটা অনেক বেশি। বাট এখন বা এই বছর পর্যন্ত যেটা হচ্ছে, ওরা একটা গ্যাপ পাচ্ছে 2 মাস 3 মাস। তো এই 3 মাস যারা ধরো মানে একেবারে রাত দিন পরিশ্রম করে পড়াশোনা করতেছে, তারা পুরা সিচুয়েশনটা বা সিনারিওটা চেঞ্জ করে ফেলে। তো দেখা যায় এই 3 মাসের পড়ার উপর ভিত্তি করে একজন কখনোই ভালো করে নাই, ভালো জায়গায় চান্স পেয়ে গেছে। আবার অনেকে আছে যারা আগে সবসময় ভালো করছে, 3 মাসের মধ্যে ঠিকভাবে পড়ে নাই, কোথাও চান্স পাচ্ছে না। তো এই ধরনের ঘটনাগুলো এখন অনেক বেশি ঘটে। তো সময় কম হলে এই ধরনের ঘটনাগুলো তখন আর ঘটবে না। এই জন্য মানে কলেজ সময়টা এখন থেকেই পুরা অ্যাডমিশন ফেজে পড়াশোনা করতে হবে। আচ্ছা, কথা না বাড়াই, এরপর 2 নাম্বার 3 নাম্বার যেটা আছে একের, এখানে অক্ষের কথা বলছে। অক্ষের কথা যদি বলে, যেমন ধরো 2, এখানে বলছে সমীকরণ দিয়ে যে 3x মাইনাস 5y মাইনাস 7 = 0, আর হচ্ছে এক্স অক্ষ। এখন তোমাকে মনে করতে হবে যে এক্স অক্ষ কি হয়। এক্স অক্ষের উপর যে কোনো একটা বিন্দুর কোটি শূন্য, ওয়াই এর মান শূন্য, তাহলে ওয়াই এর মান তো তুমি পেয়ে গেছো। এখন এই ওয়াই এর মান 0 এখানে বসাই দাও, তাহলে এক্স পাই যাবা। তাহলে ওয়াই এর মান যদি তুমি এখানে 0 বসাও, তাহলে 3x - 7 = 0, সুতরাং x = 7/3। তাহলে তোমার বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 7/3, 0। ছেদ বিন্দুর স্থানাঙ্ক 7/3, 0। তাহলে 1-এর 3 নাম্বার বের করো এটা। এটাও সেমই স্যার। x = 7/3, y = 0। 0, সরি -7/5। সরি। হ্যাঁ, এটা এটা তো এক্স এর মান শূন্য, কারণ এখানে তো তোমার অক্ষ বলছে ওয়াই অক্ষ। ওয়াই অক্ষের উপর এক্স এর মান শূন্য, এক্স এর মান শূন্য বসায় তারপরে যেটা আসবে ওটা ওয়াই এর মান। ওকে, এই ধরনের এমসিকিউ তোমরা পাইতে পারো, এমসিকিউ তে এই ধরনের প্রশ্ন থাকে। আচ্ছা, এরপর কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 এর জন্য আমরা আমাদের ফর্মুলা লিখতে হবে। এটার কনসেপ্টটা লেখো। দুইটা সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ। দুইটি সরলরেখার, এই অঙ্কগুলো একাধিক নিয়মে করা যায়। আমরা একটু সহজ একটা জিনিস শিখি যেটা পরেও কাজে লাগবে। দুটি সরলরেখার ছেদ বিন্দুগামী সরল রেখার সমীকরণ। দুটি সরল রেখার ছেদবিন্দুগামী সরল রেখার সমীকরণ। প্রথম সরল রেখা প্লাস কে ইন্টু দ্বিতীয় সরল রেখা =0। এটা হচ্ছে ফর্মুলা, এটা মনে রাখতে হবে তোমাকে। যে যখনই বলবে যে দুইটি সরল রেখার ছেদবিন্দু দিয়ে যায় এমন একটা সরল রেখার সমীকরণ নির্ণয় করো, তখন এই জিনিসটা আমাদের মাথায় আসতে হবে। তাহলে আমার প্রথম সরল রেখা প্লাস কে ইন্টু দ্বিতীয় সরল রেখা =0, এটা হচ্ছে আমাদের মূল কনসেপ্ট। তাহলে এখন আমরা প্রশ্নে যাই। এটার মাধ্যমে আমরা এই যে 2 এর অঙ্কগুলা করব। 2 নাম্বার তোমাকে বলছে যে মূল বিন্দু এবং, দেখো দুইটা সরলরেখা দেওয়া আছে, এই দুইটা সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে প্রদত্ত সরলরেখা দ্বয় প্রদত্ত সরলরেখা দ্বয় একটা হচ্ছে 4x + 3y - 8 = 0। এটা হলো 1 নং। এরপর x + y = 1 বা x + y - 1 = 0, এটা হচ্ছে 2 নং।
তাহলে এই দুইটা সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা এই যে কনসেপ্টটা যদি মাথায় নেই, তুমি যেটাকে ইচ্ছা প্রথম সরলরেখা ধরতে পারো, যেটাকে ইচ্ছা দ্বিতীয় সরলরেখা ধরতে পারো, নো ইস্যু। তাহলে তুমি লেখো যে 1 ও 2 নং সরলরেখার ছেদবিন্দুগামী সরল রেখার সমীকরণ। 1 ও 2 নং সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ, মানে এই দুইটার ছেদবিন্দু দিয়ে যায় এমন সরলরেখার সমীকরণ। তাহলে আমরা জাস্ট কনসেপ্টটাকে ফলো করব। প্রথম সরলরেখা আমরা প্রথমটাই ধরি, ইকুয়াল টু 0 ছাড়া। তাহলে 4x + 3y - 8 প্রথম সরলরেখা লিখলাম। লেখার পরে প্লাস কে ইন্টু দ্বিতীয় সরলরেখা x + y - 1, এটা ইকুয়ালস টু 0। 3 নং সমীকরণ। এই পর্যন্ত বুঝতে পারলা কিনা বলো, লেখো, না বুঝলে জানো। বুঝছি স্যার এই পর্যন্ত। আচ্ছা, এখন তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে এই যে কে যেটা লেখলা তুমি ধ্রুবক, এই কে এর মানটা বের করা। কে এর মান বের করে এখানে বসাই দিলেই তোমার মূল সমীকরণটা যেটা তুমি বের করতে চাচ্ছ সেটা তুমি পেয়ে যাবা। তাহলে এইটার জন্য দেখো তোমার প্রশ্নে বলছে যে মূল বিন্দু এবং এই দুইটার ছেদবিন্দু দিয়ে যায়, তার মানে আমাদের যে সরল রেখা, এই সরল রেখাটা মূল বিন্দু দিয়েও যায়। আর একটা বিন্দু দিয়ে যখন গমন করে, ম্যাথমেটিক্স আমি বলছিলাম এর আগে একটা ক্লাসে, যে তুমি মানে সব জায়গায় তার কাহিনীটা একই থাকবে। তাহলে বলো কাহিনীটা কি হবে? মূল বিন্দুর সাথে আমরা 3 নং সরল রেখার ক্ষেত্রে কি করতে পারবো? স্যার ওটা সিদ্ধ করে। সিদ্ধ করবে, হ্যাঁ। এক্স এর পরিবর্তে 0, ওয়াই এর পরিবর্তে 0 আমরা বসাই দিতে পারবো। তাহলে আমরা এক্স এর পরিবর্তে 0 বসাবো, ওয়াই এর পরিবর্তে 0 বসাবো। যে 3 নং রেখা, 3 নং রেখা মূল বিন্দুগামী, মূল বিন্দু, মূল বিন্দুগামী। তাহলে এটা মূল বিন্দুগামী হলে আমরা কি লিখবো? যে সুতরাং 4 × 0 + 3 × 0 - 8 প্লাস k × 0 + 0 - 1 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আসবে -8 - k ইকুয়ালস টু 0। সুতরাং k ইকুয়ালস টু -8। এখন এই k এর মানটা 3 নং এ বসায় তুমি যেটা পাবে সেটাই অ্যান্সার হবে। তাহলে সুতরাং 3 নং থেকে পাই, সুতরাং 3 নং থেকে পাই, 3 নং থেকে আমরা কি পাবো? 4x + 3y - 8 প্লাস -8 ইন্টু x + y - 1 ইকুয়ালস টু 0, বা 4x + 3y - 8 -8x - 8y + 8 ইকুয়ালস টু 0। +8 - 8 ক্যান্সেল, -4x - 5y ইকুয়ালস টু 0। এইটাকে আমরা লিখতে পারি, সুতরাং 4x + 5y ইকুয়ালস টু 0, এটা হচ্ছে অ্যান্সার। এখন পুরো অঙ্কটা ভালো করে দেখো, একটু চিন্তা করো। এটা আরেক ভাবে করতে পারতা, 3.5 পর্যন্ত যা শিখছো তার মাধ্যমেই। একটু চিন্তা করে কেউ বলতে পারবা সেটা কেমন হইতো?
স্যার এটা বুঝতে পারছো সবাই? এটা বুঝতে পারছি স্যার। জি অন্য স্যার। নিয়ম কিভাবে স্যার? আচ্ছা, ওটা বলতেছি। তার আগে দেখো, একেবারে হুবহু সেম ভাবে করবা। 2 এর 2, 2 এর 3, এই দুটা বাড়ি কাজ, HW লিখে রাখো। শুধু চেঞ্জ কোথায়, এখানে মূল বিন্দু ব্যবহার করছো, আর ওইখানে 2,3, একটাতে আরেকটাতে হচ্ছে 3,-7। বুঝতে ওই পারছি স্যার। বিন্দুগুলো ওই বিন্দুগুলো ব্যবহার করা হয়েছে। তাহলে এই দুইটা তোমাদের বাড়ি কাজ থাকলো। এখন এটা আর কিভাবে করা যায় দেখো, আমি বলতেছি। তো তোমার এখানে আহ যে সরল রেখাটা তুমি বের করতেছো, এটা কিন্তু দুইটা বিন্দুগামী সরল রেখা। কিভাবে বুঝবো আমরা দুটা বিন্দুগামী সরল রেখা? দেখো, তোমাকে তো বলেই দিছে। এটার ক্ষেত্রে খেয়াল করো, যে অঙ্কটা করছো, যে অঙ্কটা করা হয়েছে, এটার ক্ষেত্রে খেয়াল করো যে তোমাকে বলছে যে এই দুইটা সরল রেখার ছেদবিন্দু এবং মূল বিন্দুগামী সরল রেখা। তাইলে তুমি যদি এই দুইটা সরল রেখার ছেদবিন্দু বের করো, তাহলে সেই ছেদবিন্দু, সাপোজ ধরো এটা, আর মূল বিন্দু হলো এটা, তাহলে এই দুইটা বিন্দু দিয়ে তো সরলরেখাটা যায়। তাহলে আমরা দুটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয়ের ফর্মুলা তো এর আগের অধ্যায়ে শিখছি। x - x1 ডিভাইডেড বাই x1 - x2 ইকুয়ালস টু y - y1 ডিভাইডেড বাই y1 - y2। তাহলে এই দুটার ছেদবিন্দু বের করে মূল বিন্দুর সাথে, ছেদবিন্দু আমরা জানি না, এটা বের করে মূল বিন্দুর সাথে আমরা কি ওই দুটা সরলরেখার ছেদবিন্দু নির্ণয়ের ফর্মুলা, মানে দুটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয়ের ফর্মুলা ব্যবহার করে করতে পারতাম না? জি স্যার। বুঝো নাই আমার কথা মনে হয়? বুঝতে পারছো? মানে কনসেপ্টটা বুঝতে পারছো কিনা? জি স্যার, বুঝতে পারছি। মানে তোমার ছেদবিন্দুটা বের করলে তারপরে তো দুইটা বিন্দুগামী সরলরেখা, একটা মূল বিন্দু আরেকটা ওই ছেদবিন্দু, ওই দুইটা বিন্দুগামী সরলরেখার সূত্র ফেললেও হবে। ওইভাবে করা যায়। আর এইটা পার্টিকুলারলি একটা কনসেপ্ট যদি মনে রাখো, যে প্রথম সরলরেখা প্লাস কে ইন্টু দ্বিতীয় সরলরেখা, তারপর কে এর মান বের করে বসাই দিয়ে সমীকরণ পাওয়া যাবে। তাহলে 2 করবা। এরপরে আসো হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বারও আমাদের এই একই কনসেপ্টের, একই ধরনের, বাট এখানে সরলরেখাটা একটু ডিফারেন্ট। তোমাকে বলছে 3-এর 1 এক্স অক্ষের স্যার, সমান্তরাল। 2-এর 5 নাম্বারটা একটু করে দিয়েন। নাম্বার 5 নাম্বার স্যার। 2-এর 5, আচ্ছা করে দিচ্ছি। দেখাও যে কে এর সকল মানের জন্য এই সমীকরণ দ্বারা নির্দেশিত সরল রেখাটি একটি নির্দিষ্ট বিন্দুগামী। এটা হচ্ছে রিভার্স কনসেপ্টের অঙ্ক। রিভার্স কনসেপ্ট মানে তুমি যখন আহ ধরো দুটা সরল রেখা একটা বিন্দু দিয়ে যাচ্ছে, দুটা সরল রেখা যখন একটা বিন্দু দিয়ে যাচ্ছে, এই যে ছেদবিন্দু দিয়ে যাচ্ছে, তখন তুমি লিখতেছো প্রথম সরল রেখা প্লাস কে ইন্টু দ্বিতীয় সরল রেখা ইকুয়ালস টু 0। এখন কোন সরল রেখার সমীকরণকে তুমি যদি এইভাবে সাজাতে পারো, প্রথম সরলরেখা প্লাস কে ইন্টু দ্বিতীয় সরলরেখা এরকম প্যাটার্নে আসে, তখন বোঝা যাবে, বা কোনো সমীকরণ যদি করতে পারো, যে তাহলে ওইখানে দুইটা সরলরেখার সমীকরণ আছে এবং সেই দুইটা একটা বিন্দু দিয়ে যায়। আবার বলতেছি, কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবা। যখন দুইটা সরলরেখা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, সেই নির্দিষ্ট বিন্দুটা হচ্ছে ছেদবিন্দু, তখন তুমি লেখো প্রথম সরলরেখা প্লাস কে ইন্টু দ্বিতীয় সরলরেখা ইকুয়ালস টু 0। কেউ যদি তোমাকে এইভাবে লিখে দেয়, যে প্রথম সরলরেখা প্লাস কে ইন্টু দ্বিতীয় সরলরেখা ইকুয়ালস টু 0, এইভাবে লিখে দেয়, তখন তুমি কি বলবা? যে এই প্রথম সরলরেখা আর দ্বিতীয় সরলরেখা, এই দুটা সরলরেখা একটা বিন্দু দিয়ে যায়, সেই বিন্দুটা হচ্ছে ছেদবিন্দু, তাই বলবো না? জি স্যার। জি স্যার। জি মানে স্যার। উপরেরটা লিখলে হইলে আমরা যদি নিচেরটা লিখতে পারি, তাহলে নিচেরটা হলে উপরেরটা লেখা যাবে। তা আমাদের পরের অঙ্কটা ওই কাজটা করতে হবে। তোমাকে একটা সমীকরণ দেওয়া আছে, ইকুয়েশন দেওয়া আছে, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দেওয়া আছে। তো সেখানে অ্যাকচুয়ালি দুইটা সমীকরণ আছে। তো ওই দুইটাকে তোমাকে দেখাইতে হবে যে কে এর সকল মানের জন্য আহ এই যে সমীকরণ, এটা দ্বারা নির্দেশিত সরল রেখা একটা নির্দিষ্ট বিন্দুগামী। ওই একটা নির্দিষ্ট বিন্দু মানে হচ্ছে ছেদবিন্দু। তাহলে আমরা এখন দেখব প্রদত্ত সরল রেখাকে আমরা ওইভাবে প্রকাশ করতে পারি কিনা, যেভাবে আমরা ছেদবিন্দুগামী সরল রেখার সমীকরণকে লিখছি। আচ্ছা, তাহলে দেওয়া আছে 3 + 2k ইন্টু এক্স প্লাস 5k y - 3 ইকুয়ালস টু 0। তাহলে আমাদের টার্গেট হচ্ছে
প্রথম সরলরেখা প্লাস কে ইন্টু দ্বিতীয় সরলরেখা, তাহলে কে গুলাকে আমরা একত্র করে কমন নিব। তাহলে এক্স দ্বারা গুণ করে দাও, 3x প্লাস 2kx প্লাস 5ky মাইনাস 3 ইকুয়ালস টু 0। এখানে কে ছাড়া হচ্ছে 3x মাইনাস 3 প্লাস কে কমন নাও, কমন নিলে 2k প্লাস 5y ইকুয়ালস টু 0। এখন দেখো তো এই ফরম্যাটটা আমাদের আগের ওইরকম হয়েছে কিনা। এই যে আমরা সূত্র ফেলার পর যেভাবে লিখছি, যেরকম লিখছি এরকম হয়েছে কিনা, Sure. হয়েছে না? জি স্যার। এই যে প্রথম জি স্যার। সরলরেখা, দ্বিতীয় স্যার সরলরেখা। এখানে তো 2x হবে, 2k না। ও হ্যাঁ, কে তো কমন নিচ্ছি, 2x, এইটা এক্স। তাহলে এরপরে শুধু ওই কথাটা লিখে দাও যে সুতরাং কে এর সকল মানের জন্য এই সমীকরণ দ্বারা নির্দেশিত সরলরেখাটি একটি নির্দিষ্ট বিন্দুগামী। এইটা জাস্ট প্রশ্নটা উঠাই দাও, তারপর ছেদবিন্দু বের করাটা বলতেছি আর কি। ওই কথাটা তোমরা লেখো, লিখে ফেলো, কোশ্চেন থেকে শুধু উঠাই দাও। দেখছি স্যার। আচ্ছা, এখন তোমাকে বলছে ওই ছেদবিন্দুটা বের করার জন্য। তাহলে লিখবা যে এখানে এই যে প্রথম সরলরেখা তো এটা 3x মাইনাস 3, তাহলে এটা ইকুয়ালস টু 0 হলো একটা সরলরেখা, এবং পরের সরলরেখা বলতে এটা 2x প্লাস 5y ইকুয়ালস টু 0। এটা লজিক কি, যেহেতু দুইটা অংশের যোগফল শূন্য, কাজে তারা পৃথক পৃথক ভাবে শূন্য হইতে হবে, তাছাড়া সম্ভব না। এখান থেকে আমরা দুটো সমীকরণ পেলাম। তাহলে এই দুটাকে সমাধান করলে আমরা সেই নির্দিষ্ট বিন্দুটা পাবো, ছেদ বিন্দুটা পাবো। তাহলে সমাধান তো একবারেই হয়ে যায়, 3x ইকুয়ালস টু 3 বা x ইকুয়ালস টু 1, আর x এর মানটা এখানে বসাইলে 2 ইন্টু 1 প্লাস 5y ইকুয়ালস টু 0, বা 5y ইকুয়ালস টু মাইনাস 2, বা y ইকুয়ালস টু মাইনাস 2/5। তাহলে সুতরাং ছেদবিন্দু 1 কমা মাইনাস 2/5। ঠিক আছে। জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে কি 3 নম্বরে যাব? স্যার 4 নাম্বারটা স্যার। স্যার 2 এর 4 চার, নাম্বারটা স্যার এটা কেমনে? 4 করতে হবে না, থাক। ওকে স্যার। এটা ওইটা মানে কঠিন কিছু না, করতে হবে না বলতে কঠিন যে এই জন্য বলতেছি তা না, পরীক্ষা আসে না। এটা নর্মালি তুমি ওই সূত্রের মানে কনসেপ্টে অ্যাপ্লাই করলে চলে আসবে। এক্স এর পরিবর্তে আলফা বিটা বসাইতে হবে, এই তো। জি স্যার, 3-এ যান স্যার। 3-এ 3টা অঙ্ক আছে, অঙ্কগুলোকে বুঝে নাও, আমি একটা করে দিব, এবং রিলেভেন্ট গুলা তোমাদের বাড়ির কাছে থাকবে। আমি তোমাদের রবি সোম এই 2 দিন পড়াতে পারবো না, কারণ মঙ্গলবার আমার একটা আছে, এক্সাম আছে। মঙ্গলবার রাতে হয়তো পড়াবো এখান থেকে এসে। সো এই 2 দিন তোমরা করতে পারবা, বা 2 দিন করার মতো বাড়ির কাজগুলো আমি আজকে দিয়ে দিব তোমাদের। 3-এর 1 নাম্বার, এক্স অক্ষের সমান্তরাল এই কথাটা আছে। তার মানে তোমাকে এখানে সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে, এবং তার প্রথম পরিচয় সেই সরলরেখাটা এক্স অক্ষের সমান্তরাল। 3-এর 2 নাম্বার একই, এক্স অক্ষের সমান্তরাল। 3-এর 3 নাম্বার ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে তুমি এমন সরলরেখার সমীকরণ নির্ণয় করতে চাচ্ছ যেই সরলরেখাগুলা হয় এক্স অক্ষের সমান্তরাল অথবা ওয়াই অক্ষের সমান্তরাল।
এখন তুমি একটু চিন্তা করো যে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কোনোদিন পড়ছো কিনা, কেমন হয়? স্যার এক্স অক্ষের সমান্তরাল ওয়াই ওয়াই ইকুয়াল স্যার বি না? ওয়াই ইকুয়ালস টু বি, এক্স্যাক্টলি, হ্যাঁ। তারপরে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ এক্স ইকুয়াল টু এ। এক্স ইকুয়ালস টু এ। এ আচ্ছা, এখন তুমি আসো যে কিভাবে তাহলে আমরা অঙ্কগুলা করব। 3-এর 1 যা যা দেওয়া আছে লিখে নাও। প্রদত্ত সরলরেখা, প্রদত্ত সরলরেখা দ্বয় এক্স মাইনাস 3y প্লাস 2 ইকুয়ালস টু 0, এক্স প্লাস ওয়াই মাইনাস 2 ইকুয়ালস টু 0। এটাকে 1 দাও, এটাকে 2 দাও। আচ্ছা, আমরা জানি এক্স অক্ষের সমান্তরাল রেখা সমীকরণ এক্স অক্ষের সমান্তরাল রেখা সমীকরণ ওয়াই ইকুয়ালস টু বি, এটাকে দিলাম 3 নং সমীকরণ। এই যে ওয়াই ইকুয়ালস টু বি লিখলা, এটাই তোমার অ্যান্সার। শুধু বি এর মানটা এখন বের করতে হবে। তাহলে বি এর মান বের করার জন্য আমাদের যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই সরলরেখাটা এর আর কি তথ্য দেওয়া আছে। আমরা এটা লিখছি হলো এক্স অক্ষের সমান্তরাল বলছে, লিখে ফেলছি। তোমাকে বলছে এই যে দুইটা সরল রেখা দেওয়া আছে, 1 নং ও 2 নং, এই দুইটার ছেদবিন্দু দিয়ে আমাদের এই নির্ণয় সরলরেখাটা গমন করে। তাহলে ওই দুইটার ছেদবিন্দু আমরা বের করি। 1 ও 2 এর ছেদবিন্দু। তুমি এখানে ছেদবিন্দুটা তোমার অঙ্কের পার্সপেক্টিভে লাগতেছে, ছেদবিন্দু নির্ণয় করতে বলে নাই। তো এখানে যদি ক্যালকুলেটর দিয়ে তুমি ডিরেক্ট করে মান বসাও, কোনো সমস্যা নাই। তোমরা কি ক্যালকুলেটরে ছেদবিন্দু বের করতে পারো? না স্যার। আহ না স্যার, না স্যার, ক্যালকুলেটর স্যার সমস্যা। এটা দেখাই দিলে ভালো হতো। এখন আমার কাছে ক্যালকুলেটর আছে, দেখতেছি। তোমরা তোমাদের ক্যালকুলেটরের মোডে যাও। মোট গেছি স্যার। মোডে গিয়ে দেখো তো ইকুয়েশন মোড আছে না? জি স্যার। ইকুয়েশন মোড, ইকুয়েশন। জি স্যার 5 নাম্বার। হ্যাঁ, ইকুয়েশন মোডে গিয়ে ওইখানে কি কি পাইছো বলো তো? 1 নাম্বার হচ্ছে এ এন এক্স প্লাস বি এন ওয়াই ইকুয়াল সি এন। হ্যাঁ, ওটা ওটা সিলেক্ট করো। এক। জি স্যার। আচ্ছা, সিলেক্ট করার পর এই যে এক্স এর সহগ, প্রথমে 1 চাপো, চাপছি স্যার। তারপর ইকুয়াল দাও, দিছি স্যার। এরপরে -3 লেখো, -3, তারপর 2। তারপরে 2, মানে -2, কারণ তোমার ওই যে ইকুয়াল টু সি ছিল না জি স্যার। ফরম্যাটটা, তুমি যেটা যে অপশনটা চুজ করলা, ওইখানে হ্যাঁ। ইকুয়ালস এর পরে সি1 ছিল না, ইকুয়াল এর পরে তো সি ছিল, তাই না? জি স্যার। হ্যাঁ, তাহলে তুমি এই যে এটা ওই পাশে নিয়ে তারপরে তোমাকে মান বসাতে হবে। তাহলে -2 বসাও, -2 বসায় আবার ইকুয়াল চাপো। জি স্যার। এরপরে দেখো আবার চাচ্ছে ভ্যালু। এখন দ্বিতীয় সমীকরণের জন্য দিবা 1, 1, আবার ইকুয়াল চেপে আবার 1, 1 তারপরে প্লাস 2। 2। হ্যাঁ, এখন জি ইকুয়াল স্যার। চাপলে দেখো তোমার এক্স এর মান দিবে। এক্স এর মান 1 আসছে। আবার ইকুয়াল চাপো, ওয়াই এর মান 1 আসছে। এটাই তোমার ছেদবিন্দু শেষ। জি স্যার। বুঝতে পারছো? সহজ। অন্যরা বুঝতে পারছো? ক্যালকুলেটর নিয়ে একটু করে দেখতে হবে, একেবারে ইজি। কোনো ঝামেলা নাই, কিচ্ছু নাই, শুধু অপশনটা সিলেক্ট করবা, ভ্যালু গুলা দিবা, অটোমেটিক্যালি তোমার ভ্যালু চলে আসবে। এখন এইচএসসি তে তোমার ক্যালকুলেটরের রেস্ট্রিকশন নাই। সো এইচএসসি পরীক্ষার জন্য তুমি এটা ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারো। রেস্ট্রিকশন নাই বলতে যে ক্যালকুলেটর গুলো ব্যবহার করতে দেয় ওগুলো দিয়ে আমরা এই কাজ করতে পারবো। এখন অ্যাডমিশনের জন্য সেটা ভিন্ন বিষয়। বুঝতে পারছো? অ্যাডমিশনের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। স্যার ক্যালকুলেটর স্যার কিভাবে করবো স্যার? ওই যে ওই প্রথমে সূত্র ফলায় হচ্ছে 1 নাম্বার সরলরেখা
প্লাস হচ্ছে কে গুণন কে ইন্টু 2 নম্বর সমীকরণ ওইটা স্যার। কোনটার কথা বলতেছো? ক্যালকুলেটর তো স্যার বাইর করলাম, আমরা এখন ক্যালকুলেটর ছাড়া কিভাবে বের করবো? ক্যালকুলেটর ছাড়া তুমি সমাধান করবা মানে এই যে 1 নং থেকে 2 নং বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলে এক্স চলে যাবে, ওয়াই এর মান পাবা। তারপর ওয়াই এর মান বসাই দিলে তুমি এক্স এর মান পেয়ে যাবা। ক্লাস 8-এ সমাধান করা শিখছো মনে করে দেখো, অপনয়ন পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতি, বজ্রগুণন পদ্ধতি, যে কোনো একটা পদ্ধতিতে তুমি সমাধান করবা। জাস্ট সমাধান করে মান বের করা, এখানে আর কোনো কাহিনী নাই। বুঝা গেছে? জি স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা, এটা যে পেয়ে গেলা যে 1 ও 2 এর ছেদবিন্দু এত, তাহলে সুতরাং সুতরাং কি হবে, এই বিন্দুটা কি এই 3 নংকে সিদ্ধ করবে না? জি স্যার। এই বিন্দুটা 3 নংকে সিদ্ধ করবে। সিদ্ধ করার মানে কি, এক্স এর পরিবর্তে এক্স এর মান, ওয়াই এর পরিবর্তে ওয়াই এর মান বসাতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে এখানে তো এক্স নাই, এক্স না থাকলে আমরা এক্স এর মান বসাবো না। এখানে আছে শুধু ওয়াই, তাহলে ওয়াই এর মান হচ্ছে আমাদের 1 ইকুয়ালস টু বি। তাহলে আমরা যে বি এর মান পাইলাম, এখন বি এর মান বসাইলে আমরা নির্ণয় সমীকরণ পাবো। যে সুতরাং নির্ণয় সমীকরণ ওয়াই ইকুয়ালস টু 1, এটাই অ্যান্সার। বা চাইলে এখানে তুমি লিখতে পারো ওয়াই মাইনাস 1 ইকুয়ালস টু 0। বুঝা গেছে? স্যার এখন হচ্ছে ওই যে 3-এর 2 এবং 3, এটা শেষ করো, এটা শেষ করে 3-এর 2 এবং 3 দেখো তো পারবা কিনা। স্যার সমবিন্দু আর ছেদবিন্দু আমি একই একই স্যার। একই, হ্যাঁ। তাহলে স্যার পারবো স্যার, চেষ্টা করবো, না পারলে স্যার করে দিয়ে। বাকিরা যারা আসছো বলো, প্রশ্ন দেখো, দেখে তারপরে বলো, একটা ই তো তোমার মধ্যে আসবে যে হ্যাঁ পারা যাবে কি যাবে না। শেষ করি। জি স্যার পারবো। স্যার এই সমবিন্দু আর ছেদবিন্দু কি একই? একই জিনিস বোঝায়। সমবিন্দু মানে হচ্ছে একই বিন্দু দিয়ে গমন করে, ছেদবিন্দু একই জিনিস। বেসিক্যালি সমবিন্দু শব্দটা আমরা ব্যবহার করি যখন দুইয়ের অধিক সরলরেখা থাকে। আহ এখন এটাই স্যার একটু সাজাই স্যার লিখে দিন স্যার, ফর্মালি স্যার। মানে কোনটা এই যে 1 নাম্বারটাই, যে এই অঙ্কটাই স্যার। এইভাবে লিখবা, এখানে আর আর তো সাজানোর কোনো প্রয়োজন নাই। এই যা করছি এটাই তোমাদের ছোট মনে হচ্ছে, এই জন্য মনে হচ্ছে যে আহ, কিভাবে লিখবো বা কি। তুমি জি এখানে স্যার, এটা জাল স্যার দেখি তো, আহ, পরে না পারলে স্যার পরে করে দেন। আচ্ছা, না ওইটা পারার অপশন নাই, পারতে হবে। একটা এটাই স্যার। একটা বুঝলে আরেকটা পারবা না কেন, দেখো আমি আরেকবার বলে দিচ্ছি। তোমার দুইটা সরলরেখা দেওয়া আছে, একটাকে 1 নং ধরলা, আরেকটাকে 2 নং ধরলা। এটা হলো প্রদত্ত তথ্যটা আমরা লিখলাম, সব অঙ্কের ক্ষেত্রে আমরা এটা করি। প্রশ্ন তোমাকে বলছে একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করার জন্য। যখন প্রশ্নে এটা বলবে তখন তোমার আবার একটা তোমার মধ্যে যে প্রশ্নটা তৈরি হবে, যে কেমন সরলরেখা। এখানে বৈশিষ্ট্য বলছে এক্স অক্ষের সমান্তরাল, আরেকটা অঙ্কে বলছে ওয়াই অক্ষের সমান্তরাল, এই তো। তাহলে তুমি এক্স অক্ষের সমান্তরাল লেখাটা লেখো, যে আমরা জানি এক্স অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ ওয়াই ইকুয়ালস টু বি, এটাই অ্যান্সার। কিন্তু আমরা এখানে অ্যান্সার লিখতে পারতেছি না, কারণ এই যে বি, এটা তো আননোন, বি এর মান তো বের করতে হবে। তাহলে বি এর মান বের করার জন্য আমরা আবার এক্সামিন করলাম যে তাহলে এই সরল রেখার আর কি বৈশিষ্ট্য বলছে। বলছে যে শুধু এক্স অক্ষের সমান্তরাল না, এই যে প্রদত্ত যে সরল রেখা দুইটা 1 নং 2 নং, এই দুইটার ছেদবিন্দু দিয়েও যায়। তাহলে এই দুইটার ছেদবিন্দু আমরা বের করব। ছেদবিন্দু বের করার এটা ক্যালকুলেটর থেকে বের করে সরাসরি লিখছে, এই জন্য এখানে কিছু লেখা হয় নাই। তো তোমাদের কারো কারো মনে হচ্ছে হয়তো যে এখানে কিছু লেখলাম না বা এখানে কিছু লিখতে হবে কিনা। তুমি সরাসরি যদি বের করো ডিরেক্ট লিখে দিবা যে 1 নং 2 নং ছেদবিন্দু এত। সুতরাং এখানে ক্যালকুলেশন করা হয়েছে, করে এটা লেখা হয়েছে।
তো তুমি যদি এখানে যোগ বিয়োগ করে বের করো প্রতিস্থাপন বা অপনয়ন, সেই ক্যালকুলেশনটা এখানে থাকবে। আর যদি ডিরেক্ট তুমি ক্যালকুলেটারে করো, এটা অ্যালাউড, আমি যেটা বললাম, তাহলে তুমি ডিরেক্ট বের করবা। বের করার পরে এখানে বড় জোর যেটা লিখতে পারো যে সুতরাং 3 নং থেকে পাই, অথবা ডিরেক্ট যে সুতরাং এই যে ছেদবিন্দুটা, এই ছেদবিন্দু আমাদের 3 নংকে সিদ্ধ করবে। তাহলে এক্স এর পরিবর্তে এক্স এর মান, ওয়াই এর পরিবর্তে ওয়াই এর মান আমরা বসাতে পারবো। সেই কাজটা করা হয়েছে। এখন এটা কনফিউজ হয় অনেকে কেন, কারণ এটা ছোট সমীকরণ। আমরা বড় সমীকরণ নিয়ে কাজ করে অভ্যস্ত, আমরা এক্স এর মান বসাই, আমরা ওয়াই এর মান বসাই, তারপর আবার যোগ বিয়োগ করি, সেখানে গুণ ভাগ করি। এখানে কিছুই করতে হচ্ছে না। এখানে আমরা এক্স নাই, এক্স এর মান বসাচ্ছি না, ওয়াই আছে, ওয়াই এর মান বসালাম 1, বসানোর সাথে সাথে আমরা বি পেয়ে যাচ্ছি, কোনো যোগ বিয়োগ গুণ ভাগের কোনো কাজ নাই, কারণ এটা সিম্পলিফাইড ইকুয়েশন। তাহলে বি এর মান যখন আমি পাইছি, তাহলে আমার অ্যান্সারটা এখন কমপ্লিট করতে হবে। বি এর মান 3 নং-এ বসাই দিচ্ছি, যে সুতরাং নির্ণয় সমীকরণ ওয়াই ইকুয়ালস টু 1, এটাই অ্যান্সার। স্যার পরীক্ষায় কি স্যার দুইটাই আসতে পারে, যেমন এক্স অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষের সমান্তরাল দুইটাই স্যার দিয়ে দিল? একটা সমীকরণ একই সাথে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সমান্তরাল হতে পারবে না। ও আচ্ছা স্যার। এটা ম্যাথমেটিক্যালি ইম্পসিবল। ঠিক আছে স্যার, বুঝতে পারছি স্যার তাহলে এখন। 3-এর 2 এবং 3-এর 3 বাড়ির কাজ। এখনো কার কার কনফিউশন আছে যে পারবো না মনে হয়, বলো, তাহলে আমি করেই দিব, সমস্যা নাই। পারবো স্যার। পারবো স্যার। পারবো স্যার, পারবো। কনফিউশন পারবো স্যার। রাখা যাবে না, পারতে হবে। তুমি একটা অঙ্ক বুঝে সিমিলার অঙ্ক যদি করতে না পারো, তাহলে হয় আমি বুঝাইতে পারি নাই, অথবা তুমি মনোযোগ দিয়ে বুঝো নাই, দুটার একটা। আচ্ছা, এরপরে চলে আসো হচ্ছে টাইপ 2 এর যে অঙ্কগুলো আছে কোশ্চেন নাম্বার 4 থেকে। আচ্ছা, এটা হচ্ছে দুইটা সরলরেখার অন্তর্ভুক্ত কোণ। তাহলে এখানে আমাদের নতুন একটা কনসেপ্ট আসতেছে, এইটা একটু লেখো। দুইটি সরলরেখার দুইটি সরলরেখা, একটা হচ্ছে y ইকুয়ালস টু m1x প্লাস c, ও y ইকুয়ালস টু m2x প্লাস c, এটা ধরো c1, এটা c2। দুইটি সরলরেখা যদি এরকম হয়, আমরা ঢাল আকারে নিলাম। সরলরেখা এর মধ্যবর্তী কোণ থিটা হলে tan থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। লিখছো? জি স্যার। জি স্যার। আর আরেকটা লাইন লেখো এর সাথে, যে tan থিটা এর মান ধনাত্মক হলে, tan থিটা এর মান ধনাত্মক হলে রেখাদ্বয়ের মধ্যবর্তী সূক্ষ্ম কোণ। মধ্যবর্তী সূক্ষ্ম কোণ এবং ঋণাত্মক হলে স্থূল কোণ পাওয়া যাবে। এইটা হচ্ছে আমাদের 4 নাম্বারের জন্য যেটুকু জানা দরকার হয়।
লেখা হলে বলো, আমরা এক্সারসাইজে যাই। জি লেখা স্যার, হয়েছে লেখা স্যার। হয়েছে স্যার। আচ্ছা, এখানে 4 নম্বরে টোটাল তোমার 5টা ম্যাথ আছে। তুমি প্রশ্নগুলা দেখো, প্রথমে প্রশ্নগুলো একটু এক্সামিন করো। 4-এর 1, 2, 3, 4 দেখো সবগুলা চেহারা সেম। 5 নাম্বার চেহারাটা একটু আলাদা। দেখছো, সবগুলোর ক্ষেত্রে বলছে যে রেখা দুটির অন্তর্গত, প্রথমে বলছে সূক্ষ্মকোণ নির্ণয় করো, তারপর বলছে রেখা দুটির অন্তর্গত স্থূলকোণ নির্ণয় করো, তারপর বলছে রেখা দুটির অন্তর্গত কোণ নির্ণয় করো। কিছু বলে নাই, মানে দুইটাই সূক্ষ্মকোণ স্থূলকোণ দুইটা নির্ণয় করতে হবে। তারপরে 4 নম্বরে বলছে রেখা দুটির অন্তর্গত কোণ নির্ণয় করো। কোণ নির্ণয় করো বললে তখন তোমাকে আলাদাভাবে করতে হবে না। তারপর 5 নাম্বার, এখানে প্রথম অংশে কোণ নির্ণয় করতে বলছে, পরে গিয়ে আবার এখানে একটু লেজ লাগাই দিছে যে আরো কিছু করতে হবে। তার মানে 1 থেকে 4 পর্যন্ত অঙ্কগুলা একইভাবে তুমি করবা। আচ্ছা, কি করতে হবে যখন দুইটা রেখার অন্তর্গত কোণ নির্ণয় করতে বলবে? তখন তোমার এই যে ফর্মুলাটা তুমি লেখলা মাত্র, এই ফর্মুলাটা তোমার তখন ফোকাস করতে হবে। তাহলে এই ফর্মুলার মধ্যে কি আছে? M1 আছে, M2 আছে, এই দুইটা জিনিসই তো আছে, আর তো কিছু নাই। এখন প্রশ্ন হচ্ছে M1 M2 টা আসলে কি মিন করে। M1 M2 হচ্ছে তোমার এই যে সরল রেখা, দুটা সরল রেখা, সেই দুটা সরল রেখার ঢাল। M1 হচ্ছে প্রথম সরল রেখার ঢাল, আর M2 হচ্ছে দ্বিতীয় সরল রেখার ঢাল। বুঝতে পারছো? স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা যখন প্রবলেম সলভিং এ যাব, 4-এর 1, তুমি প্রথমে সরল রেখা দুটা লেখো এবং সাথে সাথে এই আকারে নিয়ে নাও, যাতে সরাসরি তুমি ঢাল ওইখান থেকে নিতে পারো। দেওয়া আছে, কারণ তোমার ঢালই লাগবে এখানে। তাহলে আমাদের দেওয়া আছে হচ্ছে y মাইনাস রুট ওভার 3x মাইনাস 5 ইকুয়ালস টু 0, বা y ইকুয়ালস টু রুট ওভার 3x প্লাস 5, এটাকে দাও 1 নং। এবং রুট ওভার 3y মাইনাস x প্লাস 6 ইকুয়ালস টু 0, বা রুট ওভার 3y ইকুয়ালস টু, মাইনাসটা হয়ে যাবে প্লাস আর এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, তাহলে x মাইনাস 6। সুতরাং y ইকুয়ালস টু 1 বাই রুট ওভার 3x মাইনাস 6 বাই রুট ওভার 3। এটাকে দিলাম আমরা 2 নং সমীকরণ। তাহলে 1 নং রেখার ঢাল M1 হলে M1 ইকুয়ালস টু রুট ওভার 3। 2 নং রেখার ঢাল M2 হলে M2 ইকুয়ালস টু কত বলো? 1/√3। 1 বাই রুট ওভার 3। তাহলে রেখা দ্বয়ের মধ্যবর্তী কোণ থিটা হলে tan থিটা ইকুয়ালস টু, তুমি প্রথমে ফর্মুলাতে প্লাস মাইনাসই অ্যাপ্লাই করবা, সূক্ষ্মকোণ স্থূলকোণের চিন্তাটা করবা পরে। মূল ফর্মুলায় যাও, প্লাস মাইনাস M1 মাইনাস M2 ডিভাইডেড বাই 1 প্লাস M1 M2। তাহলে এখান থেকে আসবে tan থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস M1 হচ্ছে রুট ওভার 3 মাইনাস 1 বাই রুট ওভার 3 ডিভাইডেড বাই 1 প্লাস রুট ওভার 3 ইন্টু 1 বাই রুট ওভার 3, বা tan থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস, উপরে লসাগু হবে রুট ওভার 3, তাহলে এখানে তোমার হবে 3 মাইনাস 1, আর নিচে 1 প্লাস 1, রুট ওভার 3 কাটা। tan থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস, উপরে 2 বাই রুট ওভার 3, নিচে হচ্ছে ডিভাইডেড বাই 2।
tan theta equals to plus minus 2 by root over 3 1 by 2. Tan theta equals to plus minus 1 by root over 3. এই পর্যন্ত আসার পর এখন তোমার যদি সূক্ষ্মকোণ দরকার হয়, তাহলে তুমি নিবা প্লাস, আর যদি স্থূলকোণ দরকার হয় তাহলে তুমি নিবা মাইনাস। যেহেতু সূক্ষ্মকোণ বলছে, যে সূক্ষ্মকোণের জন্য tan theta equals to 1 by root over 3। তাহলে tan কত ডিগ্রি মান 1 by root over 3? tan 30 ডিগ্রি। সুতরাং থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি। শেষ, অঙ্ক শেষ। স্যার একটু উপরে তোলেন, স্যার উপরে তোলা হয়েছিল না তো স্যার। আচ্ছা, বুঝতে পারছো সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন পরের গুলা পারবা কিনা দেখো তো। করতে হবে, পরে করবা তোমরা, বাট এখন মানে এক নজর দেখে কি মনে হচ্ছে পারার মতো কিনা। স্যার 2 নাম্বারটা ওই যে টেন থিটা ইকুয়াল প্লাস মাইনাস বের করার পর তারপর একটা সূক্ষ্মকোণের জন্য একটা স্থূলকোণের জন্য মান বের করবো না স্যার? 2 নাম্বার চাইছে শুধুমাত্র স্থূলকোণ, তুমি মাইনাস নিবা তারপরে। বুঝতে পারছো? মানে জি এই স্যার, জি পর্যন্ত স্যার। করার পর তুমি মাইনাস ভ্যালুটা নিবা। 3 স্যার নাম্বারে তিন গিয়ে নাম্বার কিছুই নিতে হবে না, এই যে এইভাবেই থাকবে। তোমার এখানে আসবে প্লাস মাইনাস 7/6। 3 নাম্বার এই জায়গায় এসে আসবে প্লাস মাইনাস 7/6, তারপরে লিখবা সুতরাং থিটা ইকুয়ালস টু tan ইনভার্স প্লাস মাইনাস 7/6। দেখো অ্যান্সার ওইটাই আছে, tan ইনভার্স প্লাস মাইনাস 7/6। 4 পর্যন্ত পারবো, কিন্তু 5 নাম্বারটা কিভাবে করবো? 5 নাম্বার করে দিচ্ছি আমি।
আচ্ছা, 1 ও 2 নং রেখার ঢাল M1 ও M2 হলে M1 ইকুয়ালস টু, এখানে ঢালটা আমরা ডিরেক্ট বের করবো, মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। তাহলে এক্স এর সহগ হচ্ছে সাইন আলফা, ওয়াই এর সহগ হচ্ছে মাইনাস কজ আলফা। তাহলে ইকুয়ালস টু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে টেন আলফা। এবং M2 ধরছি আমরা 2 নং ঢাল, তাহলে M2 কি হবে বলো? মাইনাস কজ আলফা ডিভাইডেড বাই সাইন আলফা ইকুয়ালস টু মাইনাস কট আলফা। এই ঢাল পর্যন্ত কারো কনফিউশন থাকলে বলো। আর স্যার এমন এর পরে মাইনাস দিলেন কে? ফর্মুলা হচ্ছে আমাদের, ঢালের ফর্মুলা কি ছিল বলো? y equals to minus না m equals to minus x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। হ্যাঁ, তাহলে এখন তুমি মিলাও যে ফর্মুলার সাথে এখানে ঠিক আছে কিনা। এই মাইনাসটা হলো আমাদের ফর্মুলা অনুযায়ী একটা মাইনাস আছে, তারপরে এক্স এর সহগ হচ্ছে এক্স এর সাথে যা আছে সাইন আলফা, এই যে সাইন আলফা। ওয়াই এর সহগ হচ্ছে ওয়াই এর সাথে যা আছে চিহ্ন সহ আসবে, ওর চিহ্ন তো মাইনাস, আর আছে হচ্ছে কজ আলফা, তাহলে এই যে নিচে মাইনাস কজ আলফা। এখন বোঝা গেছে? জি স্যার, বুঝছি আমরা। মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে যেহেতু গুণাকারে আছে, সাইন বাই কস 10। আচ্ছা, এরপরে দেখো এখানে M2 সেম, মাইনাস এটা ফর্মুলার এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। এক্স এর সহগ হচ্ছে কজ আলফা, ওয়াই এর সহগ হচ্ছে সাইন আলফা। এখান থেকে কস বাই সাইন মানে হচ্ছে কট, আর এই মাইনাসটা তো থেকে যাবে। তারপরে তুমি তাদের মধ্যবর্তী কোণ ধরে নাও, রেখা দ্বয়ের মধ্যবর্তী কোণ থিটা হলে রেখা দ্বয়ের মধ্যবর্তী কোণ থিটা হলে ট্যান থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস M1 মাইনাস M2 ডিভাইডেড বাই 1 প্লাস M1 M2। তুমি তোমার ফর্মুলা অনুযায়ী কাজ করে যাবা, বা ট্যান থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস M1 হচ্ছে ট্যান থিটা, মাইনাস মাইনাসে প্লাস, সরি ট্যান থিটা না, এটা ট্যান আলফা, মাইনাসে মাইনাসে প্লাস কট আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান আলফা ইন্টু মাইনাস কট আলফা 1 প্লাস। এই লাইনটা কে বুঝো নাই বলো তো? শুধু মান বসাইছি, M1 আর M2 র মান বসাইছি। এই মাইনাসটা কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে, মানে তারপরে প্লাস হয়েছে, এখানে আমাদের মাইনাসই ছিল অ্যাকচুয়ালি। ট্যান থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস, উপরে যেটা থাকে থাকুক, এটা আসলে আমাদের কিছু করতে হবে না। নিচে দেখো তো এরকম লেখা যায় না, 1 প্লাসে মাইনাসে মাইনাস টেন আলফা ইন্টু 1 বাই টেন আলফা লেখা যায়? স্যার কিভাবে লিখলাম? স্যার কট ইকুয়াল হচ্ছে হলো 1/10, কট আলফা হ্যাঁ, ইকুয়াল বাই 10 আলফা। হ্যাঁ, কটের পরিবর্তে আমরা এখানে 1/10 লিখছি, তাহলে টেন আলফা কাটা যাবে, এটা ক্যান্সেল করার জন্য মূলত আমরা এইভাবে লিখছি। তাহলে এটা যদি কাটা যায়, আমরা লিখতে পারি ট্যান থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস, উপরেরটা নিয়ে কোনো আমাদের আলাপ নাই, টেন আলফা প্লাস কট আলফা, নিচে 1 মাইনাস 1, বা ট্যান থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস টেন আলফা প্লাস কট আলফা ডিভাইডেড বাই 0।
tan theta equals to tan কত ডিগ্রি মান অসংজ্ঞায়িত? 90 ডিগ্রির মান স্যার। tan 90 ডিগ্রি। তাহলে tan 90 ডিগ্রি। তো এইখানে আমাদের আর প্লাস মাইনাসের ইস্যুটা দরকার নাই আর কি। যেহেতু 90 ডিগ্রিতে চলে গেছে, সূক্ষ্ম কোনো না স্থূল কোনো না, বা থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। দ্রুত লেখো সবাই। দেখছি স্যার। সবাই লেখো। এটা চাইলে তোমরা আরো সহজে করতে পারতা। এখানে আমরা যখন এই যে ঢাল পাইছি দুইটা, এই দুইটা গুণ করেও আমরা চেক করে দেখতে পারি। এই দুইটা গুণ করলে মান আসে আমাদের -1। ওই যে আমরা পড়ছি না যে ঢাল দুইটা লম্ব রেখা ঢালের গুণফল -1 হয়। তাহলে এখানে আমরা যদি এই দুইটাকে গুণ করতাম, মানে এর পরে m1 ইন্টু m2 বের করতাম, তাহলে এটা ইকুয়ালস টু আমাদের হয়তো tan আলফা ইন্টু মাইনাস কট আলফা। তাহলে tan আলফা ইন্টু -1/tan আলফা, tan tan কাটা গিয়ে -1। তখনও কিন্তু বলে দিতে পারবা যে সুতরাং এই রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। মানে এখানে অঙ্কগুলো একাধিক নিয়মে করা যায়। তুমি যদি একটু চিন্তা ভাবনা করো তাহলে তোমার আগের অধ্যায়ের যা শিখছো ওই কনসেপ্ট গুলো ব্যবহার করে অনেক অঙ্ক মিলাই ফেলতে পারবে। আর অঙ্ক যদি তোমার নিয়ম মানে ক্যালকুলেশন সঠিক হয়, তাহলে তুমি অঙ্ক যেভাবেই করো তোমাকে নাম্বার দিবে। নিয়মের সাথে কোনো সম্পর্ক নাই যে একটা নির্দিষ্ট নিয়মেই করতে হবে, অঙ্ক সঠিক হলে নাম্বার পাবা। আচ্ছা, এরপরে যেটা তোমাকে বলছে পরের অংশটা, সেটা হচ্ছে, প্রশ্নটা একটু পড়ো ভালো করে, যে রেখা দুইটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে তা নির্ণয় করো। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ এটা কি ঢাল না? মানে তার ট্যানজেন্টের পরিমাণটা কি আমরা ঢাল বলি না? স্যার জি স্যার। আচ্ছা, তাহলে প্রথম রেখার ঢাল কি? যে এটা কিভাবে লেখা যায় তুমি যদি একটু সাজায় লেখো। উম, যে এখানে প্রথম রেখার ঢাল ইকুয়ালস টু tan আলফা। তাহলে এটা সরাসরি লিখে দেওয়া যায়। সুতরাং রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ উৎপন্ন করে। আচ্ছা, তারপরে দ্বিতীয় রেখার ঢাল ইকুয়ালস টু তোমার হচ্ছে মাইনাস কট আলফা। এখন এই মাইনাস কট আলফা কি, আমাদের তো ট্যান দরকার, ট্যান থেকে আমরা সরাসরি লিখতে পারবো ধনাত্মক দিকের যে বিষয়টা, ধনাত্মক দিকের সাথে ট্যানের সম্পর্ক। তাহলে এটাকে লেখা যায় ট্যান 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে ট্যান 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে এখন বলো দ্বিতীয় রেখাটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে ধনাত্মক দিকের সাথে?
বুঝো নাই মনে হয়। প্রেডিক্টিভ। এই যে এটাই এটাই ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে ওইটাই তো ট্যানের ভিতরে থাকে। ঢালের সংজ্ঞায় আমরা কি পড়ছিলাম, যে একটা রেখা এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানের পরিমাণই হচ্ছে ঢাল। তাহলে এখানে এই যে ট্যানের সাথে আছে আলফা, তার মানে প্রথম রেখাটা এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে আলফা কোণ উৎপন্ন করে। দ্বিতীয় রেখাটা ছিল মাইনাস কট আলফা, এটাকে আমরা ট্যানে নিলাম। এটা এই জায়গায় কেউ না বুঝে থাকতে পারো যে মাইনাস কট আলফাকে কিভাবে ট্যান 90 ডিগ্রি মাইনাস আলফা লেখা যায়। এইটা পড়ছো তুমি হলো সপ্তম অধ্যায় 7.1, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস কট থিটা। সেই জায়গা থেকে আমরা লিখছি। তাহলে মাইনাস কট থিটা হচ্ছে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এখন ট্যানের ভিতরে থিটাটা কে, পাই/2 মাইনাস আলফা। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় কোণ, এটা হচ্ছে দ্বিতীয় কোণ। তাহলে এটা রেখো যে সুতরাং রেখাটি এক্স অক্ষের আহ, এই যে সেম লেখাটাই লেখো যে পাই/2 মাইনাস আলফা কোণ উৎপন্ন করে। না বুঝলে বলো, না বুঝলে বলো, তাহলে আমি আরো এক্সপ্লেন করবো। স্যার একবার স্যার একটু বুঝাই দেন স্যার। এটাকে লিখে নাও। সুতরাং রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে পাই/2 মাইনাস আলফা কোণ উৎপন্ন করে। লেখো, তারপর এটা আরেকবার বুঝাই দিচ্ছি। তার মানে 4 পর্যন্ত আজকে শেষ করব, আর তোমাদের 5, 6, 7, 8 এই পর্যন্ত, বা আমার দেখতে হবে কোন পর্যন্ত রেকর্ড ক্লাস আছে, এই পর্যন্ত ক্লাসগুলো দিয়ে দিব তোমাদের নিজে থেকে শেষ করার জন্য, যাতে পরের ক্লাসে আমরা এটা শেষ করতে পারি এই অধ্যায়টা। স্যার লিখছি স্যার। দেখো শুরু থেকে আমি বলতেছি, তোমার প্রথম যে কাজটা ছিল সেটা হচ্ছে এই দুইটা সরল রেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করা। তাহলে তুমি দুইটা সরলরেখার ঢাল বের করছো, M1 বের করছো, M2 বের করছো। বের করার পর ফর্মুলার মধ্যে ফেলছো, মানে একটা প্যাটার্ন তুমি যেটা জানো ওই প্যাটার্নে গেছো। এখানে M1 M2 এর মান বসায় তুমি পাইলা অসংজ্ঞায়িত, ইনডিটারমিনেট। তাহলে অসংজ্ঞায়িত এটা প্লাসের জন্য মাইনাসের জন্য তো একই কেস, একই ঘটনা ঘটবে। তো এই জন্য পুরাটাকে আমরা লিখছি তাহলে ট্যান 90 ডিগ্রি। দুই পাশ থেকে ট্যান চলে গেলে থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। এখান থেকে আমরা মান পেয়ে গেলাম। এই পর্যন্ত আমার মনে হয় কারো বোঝার সমস্যা হওয়ার কথা না, আগের অঙ্ক আর এই অঙ্কটা সেম একই রকম এই পর্যন্ত। পরের অংশে গিয়ে বলছে যে এখানে এই যে দুইটা রেখা আছে, 1 নং রেখা 2 নং রেখা, এই দুইটা রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা বের করো। তাহলে এটা ধরো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তাহলে এখন প্রথম সরল রেখাটা সাপোজ এটা হলো এরকম, এবং এই কোণটা যদি হয় আলফা, তাহলে এটার ঢাল কি হবে? প্রথম সরলরেখার ঢাল ট্যান আলফা। টেন আলফা। জি স্যার। তাহলে আলফাটা কি? আলফা হচ্ছে, আলফার পরিচয়টা কি? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। সহজ কথা, কিন্তু জটিল ভাবে চিন্তা করো না। মানে আমরা তো এখানে আলফার পরিচয় কি? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ না? জি স্যার। যখন তুমি বলতেছো আলফা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ, তখন তুমি বলতেছো তাহলে ঢাল হলো ট্যান আলফা। যদি উৎপন্ন কোণ 30 ডিগ্রি হয়, ঢাল কত? তাহলে স্যার 10 30 ডিগ্রি। ট্যান 30 ডিগ্রি। উৎপন্ন কোণ যদি 45 ডিগ্রি হয়, ঢাল কত? 10 45 ডিগ্রি। ট্যান 45 ডিগ্রি। এখন আমি যদি বলি যে এই রেখাটার ঢাল হচ্ছে ট্যান, সাপোজ ট্যান 60 ডিগ্রি, তাহলে এই যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ কত ডিগ্রি? স্যার 10 60 ডিগ্রি তো হবে স্যার। 60 ডিগ্রি শুধু সহজ জিনিস। 60? হ্যাঁ 60 ডিগ্রি সহজ জিনিস, ধরতে পারতেছো কিনা? আমার মানে সহজ প্রশ্নগুলারই উত্তর দাও তাহলে
আহ, মাথার মধ্যে জিনিসটা আসবে। লম্বা সময় ম্যাথ করলে অনেক সময় শেষের দিকে গিয়ে সহজে বুঝতে মানে সমস্যা হয়। আমি বলতেছি যে এই সরল রেখাটা এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে আলফা কোণ উৎপন্ন করছে, তাহলে ঢাল কত হবে? ঢাল হবে 10 10 10 alpha. আলফা। ট্যান আলফা। আমি যদি বলি এটা ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ঢাল হবে 10 ট্যান 30 ডিগ্রি। যদি বলি 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ঢাল হবে ট্যান 45 45 ডিগ্রি। যদি বলি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ঢাল হবে 10 60 ট্যান ডিগ্রি। 60 ডিগ্রি। এখন আমি যদি উল্টা কথাটা বলি যে আমার ঢাল হচ্ছে ট্যান আলফা, তাহলে রেখাটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? আলফা ডিগ্রি। আলফা ডিগ্রি। আলফা হ্যাঁ, আমি যদি বলি ঢাল হচ্ছে ট্যান 60 ডিগ্রি, তাহলে রেখাটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 60 ডিগ্রি। 60 ডিগ্রি। এখন বুঝতে পারছো, ওই কথাটাই কিন্তু এখানে বলা হয়েছে যে আমাদের 1 নং রেখাটা তার ঢাল হচ্ছে ট্যান আলফা, তাহলে এই রেখাটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? আলফা ডিগ্রি। এই যে আলফা কোণ উৎপন্ন করে ওই কথাটাই বলছি। ও আচ্ছা এখন বুঝতে পারছো? বুঝতে পারছি জি স্যার। স্যার আর আর 2 নাম্বারটা M2 হচ্ছে মাইনাস কট আলফা, ওই কারণে স্যার ওইখানে আসছে কটের জায়গায় হচ্ছে π/2 মাইনাস আলফা এটা আসছে। হ্যাঁ, তুমি ট্যান ছাড়া তো বলতে পারবে না, কারণ তোমার ঢালের সাথে তো ট্যানের সম্পর্ক। কট হলে তো বলা যাবে না সেটা, এই জন্য আমরা ট্যানে নিছি। তাহলে ট্যানের ভেতরে এখানে কোণ আছে π/2 মাইনাস আলফা। তার মানে এই যে এখানে তুমি যখন বলতেছো যে ট্যান আলফা, তাহলে কোণ আলফা। ট্যান 60 ডিগ্রি, তাহলে কোণ 60 ডিগ্রি। ট্যান 45 ডিগ্রি ঢাল হলে কোণ 45 ডিগ্রি। তাহলে তোমার ঢাল যদি হয় ট্যান 90 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে এই 2 নং রেখা ও কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? এলো π/2 আলফা। π/2 মাইনাস আলফা। হ্যাঁ, এক্স্যাক্টলি। তুমি দেখো 3টা অ্যান্সার দেওয়া আছে তোমার বইতে। প্রথমে হচ্ছে এই যে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, প্রথম সরল রেখার জন্য আলফা, আর দ্বিতীয় সরল রেখার জন্য π/2 মাইনাস প্লাস আলফা। সরি, এটা মাইনাস হবে না, এটা প্লাস হবে। মাইনাস দিলে তো প্রথম চতুর্ভাগে তো সব প্লাস, এটা প্লাস। trigonometry অধ্যায় তো শেষ করি না, এই কারণে স্যার ধরতে পারি। না, এটা আসলে লজিক্যাল একটা ব্যাপার ছিল, এই জন্য ধরতে পারো নাই। ত্রিকোণমিতির তো এটা হলো 7.1 জিনিস, এটা তো অনেক আগে শেষ করছো। এখন ক্লিয়ার কি না? ক্লিয়ার না হলে বললো, আমি আরো বলবো, সমস্যা নেই। স্যার জি বুঝছি স্যার, বুঝতেছি। আচ্ছা, ঠিক আছে তাহলে তোমরা এই যে 1 2 3 4 এর সাথে 5 6 7 8 এই পর্যন্ত আমি রেকর্ড ক্লাস দিয়ে দিব। এই 8 পর্যন্ত, এর পরেগুলো সহজ, ওগুলো আমি ওইখানে ভেঙে ভেঙে আলোচনা করছি, আর তোমরা এর আগে ক্লাস দেখছো, কাজে পারবা ইনশাল্লাহ। তাহলে এই 8 পর্যন্ত বা 9 পর্যন্ত যা দিব এইগুলা তোমাদের কালকে এবং কালকের পরের দিন 2 দিনের জন্য বাড়ির কাজ। তোমাদের সাথে আবার ইনশাল্লাহ দেখা হবে আমার মঙ্গলবার। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম।